সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ডিবিএল হেলথ গাইড মাই মেন্টর অনুষ্ঠানে। দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ। আমাদের আয়োজনের প্রতিটি পর্বে আমরা একজন মেন্টর এবং একজন মেন্টিকে আমন্ত্রণ করে থাকি, যেখানে মেন্টি তার মেন্টর সম্পর্কে দিয়ে থাকে নানা জানা অজানা তথ্য। পাশাপাশি শিক্ষা কিংবা কর্মজীবনে একজন মেন্টর তার মেন্টির প্রতি কতটুকু দায়িত্ব কিংবা কর্তব্য পালন করতে পারে এবং তাদের পারস্পরিক সম্পর্কে বা কীরকম, এবং তারা যে বিষয়ে দক্ষ সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি। দর্শক, তারই ধারাবাহিকতায় আমরা আজ অত্যন্ত আনন্দিত যে আমরা আজ মেন্টর হিসেবে আমন্ত্রণ জানিয়েছি একজন বিশেষ অতিথিকে। উপস্থিত রয়েছেন জাতীয় অধ্যাপক ডাক্তার একে আজাদ খান, যিনি সভাপতি বাংলাদেশ ডায়াবেটিক সমিতি, এবং আমাদের সাথে মেন্টি হিসেবে উপস্থিত রয়েছেন ডাক্তার বিশ্বজিৎ ভৌমিক, প্রকল্প পরিচালক সেন্টার ফর গ্লোবাল হেলথ রিসার্চ CGSR। দুজনকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। আপনাকে অধ্যাপক ডাক্তার একে আজাদ খান, যিনি দেশের একজন প্রথিতযশা অর্থাৎ স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক, এবং নিঃসন্দেহে তিনি তার কর্মস্থলে স্বমহিমায় গৌরবোজ্জ্বল। তিনি আজ আপনার মেন্টর। স্যার, আপনার মেন্টর হিসেবে তিনি বিশেষ কোন গুণটির কারণে আপনাকে অনুপ্রাণিত করে বলে আপনি মনে করেন? আজকে স্যারের পাশে বসে কথা বলাটা আমার একটা বিশেষ দিন। আমার 2001 সাল থেকে ডায়াবেটিস সমিতির ক্যারিয়ার, আজকে 24, যদি বলি 23-24 বছরের, এটা একটা বিশেষ দিন। স্যার ছিল একটা ওপেন বুকের মতন, যার কথা সবাই জানে, শুধু বাংলাদেশ না সারা পৃথিবীই জানে। এবং আমরা বলি যে প্রত্যেকটা মানুষের একটা স্বপ্ন থাকে যে কোনো একদিন সে আকাশ ছুঁয়ে দেখবে, তার জন্য কি একটা মেন্টর থাকে, স্বপ্ন থাকে তার মতন হব। আমি শুধু না, আমার মনে সারা পৃথিবীতে স্যারের যত ছাত্র আছে যারা তার মেন্টর, স্যারের তো মেন্টর, তারা সবাই চাই যে সেই আকাশটাকে ছুঁয়ে দেখার জন্য। আমি কীভাবে বলতে পারি, স্যার বাংলাদেশ ডায়াবেটিস সমিতির সভাপতি, স্যার ইন্টারন্যাশনাল ডায়াবেটিক ফেডারেশনের চেয়ারম্যান, স্যার বাংলাদেশের গ্যাস্ট্রোএন্টারোলজি ছিল পায়োনিয়ার। আমাদের যে এন্ডোস্কোপি করে, এই এন্ডোস্কোপিরও বাংলাদেশের সে পায়োনিয়ার। আমরা বলে থাকি ইব্রাহিম স্যার ডায়াবেটিক সমিতি তৈরি করছেন এবং কেয়ারটাকেই শুরু করছিলেন। কিন্তু আমার মেন্টরিয়া ছিল, আর স্যারই হচ্ছে এক মানুষ, যে মানুষটাকে একদম প্রান্তিক পর্যায়ে আপনার ছিল ডায়াবেটিস কেয়ারটাকে নিয়ে গেছে, একদম প্রান্তিক পর্যায়ে, যেটা পৃথিবীর অনেক উন্নত বিশ্বের মধ্যে কিন্তু নেই। উন্নত বিশ্বের ডায়াবেটিস সমিতিগুলো শুধু অ্যাডভোকেসি করে, কিন্তু আমরা গর্ব করে বলি যে আমরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে লার্জেস্ট ডায়াবেটিস কেয়ার সার্ভিস প্রোভাইডার। আমাদের নিজস্ব মেডিকেল কলেজ আছে, আমাদের 100 থেকে 150টা হসপিটাল আছে, আমাদের আপনার টিচিং ইনস্টিটিউট আছে, বারডেমের মতো সারা পৃথিবীর সবচেয়ে বড় হসপিটাল আছে। শুধু না, আপনি প্রান্তিক পর্যায়ে যান, একদম প্রান্তিক পর্যায়ে, মানে যেখানে সরকার আপনার উপজেলাতে শেষ করছে ডায়াবেটিস কেয়ারটা, সেখান থেকেও আমরা আরও নিচে চলে গেছি, মানে কমিউনিটি ক্লিনিক নিচেও। সবই সম্ভব হয়েছে কিন্তু আমাদের স্যারের মাধ্যমেই। আপনি যদি মনে করে দেখেন, স্যার কেরিয়ার শুরু করার পরের থেকে যখন স্যার চলে গেছেন ইংল্যান্ডে, আমরা স্যারের পিছনে একটা কথাবার্তা বলি, মানুষটা কেন ফিরে আসলো অক্সফোর্ড থেকে। কারণ সেই সময় যে ওষুধটা তিনি আবিষ্কার করছিলেন, এটা বলে ইনফ্লামেটরি বাউল ডিজিজের জন্য, সালফাসালাজিনের জন্য, সেটা এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বহুল ব্যবহৃত একটা ওষুধ। এবং স্যার যদি ফিরে না আসতেন এই দেশে, তাহলে আমরা জানতাম যে স্যার নোবেল পুরস্কার পেয়ে যাবে। কিন্তু চিন্তা করে দেখেন স্যার কী ধরনের মানুষ। সে কিন্তু ওই ওষুধটা কিন্তু সে কিন্তু তার ওনারশিপটা নেয়নি। আমি স্যারদেরকে জিজ্ঞেস করতে, কেন স্যার এটা করেননি? বলছে আমি হলে আমি বিলিয়নিয়ার হয়ে যেতাম, কিন্তু মানুষ তো স্বল্প পয়সায় কিন্তু এই ওষুধটা কিনতে পারতো না। তাহলে কি ভালোবাসার জন্য কিন্তু সে কী করলো, এই দেশটাতে চলে আসলো। কিন্তু দেখেন দিন শেষে কি হলো, আমাদের এই দরিদ্র দেশটা, লো মিডিল ইনকাম কান্ট্রিটাও কিন্তু স্যারকে দিন শেষে কিন্তু হাত ভরে দিচ্ছে। কিন্তু স্যার একজন মানুষ যাকে ছিল স্বাধীনতা দিবস পুরস্কার পেয়েছে। স্যার শুধুমাত্র স্বাধীনতা, স্যার ন্যাশনাল প্রফেসর হয়েছে। তো দেশকে দেওয়ার জন্য উনি ওনার যে নোবেল পুরস্কার পাওয়ার ক্যারিয়ার থেকে যে অক্সফোর্ডের ক্যারিয়ার ছেড়ে বাংলাদেশে আসছিল, বাংলাদেশেও কিন্তু দিন শেষে তাকে কিন্তু কী দিছে, তাকে হাত ভরে কিন্তু তার এই সম্মানটা কিন্তু ফেরত দিয়ে দিছে। কিন্তু শুধু এটা চিন্তা করে দেখেন না, শুধু কি আমরা দেশের মধ্যে কি ডায়াবেটিস কেয়ার, স্যার বলতেন সবসময় যে আমি তো নয় হসপিটাল করলাম, কিন্তু হসপিটাল তোমার চালাবে কি, তার জন্য কি দরকার, প্রশিক্ষিত জন দরকার না? আমরা বলে থাকি যে বিএসএমএমের পরে সব থেকে বেশি ক্লিনিক্যাল ট্রেনিংয়ের জন্য যে সাবজেক্ট আছে সেটা ছিল বারডেম একাডেমি, সেটা স্যারের। সেখান থেকে শুধু না, ওখান থেকে তো মাত্র কিছু মানুষ বের হয়ে আসে। কী করলেন, প্রান্তিক পর্যায়ের জন্য যে ডায়াবেটিস কেয়ারটাকে নিয়ে যাওয়ার জন্য সেখানে কিন্তু 450টা সেন্টার তৈরি করলেন, কিন্তু সেখানে লোক তো লাগবে, যার জন্য কিন্তু একটা সার্টিফিকেট কোর্স চালু হলো, সেটা হলো সিসিডি আমরা বলি, সার্টিফিকেট ফর ডায়াবেটিস।
তার মধ্যে 19,000 আপনার ছেলেরা আপনি জেনারেল ফিজিশিয়ানকে কিন্তু ট্রেনিং দিয়েছে। দিস ইজ দ্য লার্জেস্ট কিন্তু কেয়ার সার্ভিস। তারা চিন্তা করে দেখেন সেখানে কিন্তু আপনার কি হচ্ছে, ডায়াবেটিস কেয়ারটা হচ্ছে। আমেরিকার মতো দেশেও ইনসুলিন প্রাপ্ততা নিয়ে কিন্তু অনেক সমস্যা আছে, কিন্তু আমরা কি করলেন, এই সেন্টারগুলো নিয়ে যাওয়ার জন্য কি করলেন, সেখানে কিন্তু ইনসুলিন পাওয়া যাবে কি না, কেয়ারটা ভালো মতো নিয়ে যাবে কি না, সেটা নিয়ে যাওয়া শুরু করছে। একদমই। এখন দেখেন পৃথিবী বদলায় যাচ্ছে না, স্যারের এখন পরিকল্পনা কিন্তু আমরা বলি স্যার যা চিন্তা করেন আমরা তারা কিন্তু অনেক দিন পরে চিন্তা করি। স্যারের এখন পরিকল্পনা হচ্ছে ডিজিটাল হেলথ কেয়ার নিয়ে যাবেন, সেখানে যেন মানুষ তার কাছের জায়গার থেকে দূরের থেকে বসে যেন সে একদম বেস্ট কেয়ারটা পেতে পারে, যার জন্য কিন্তু কেয়ারটা নিয়ে যাচ্ছে। তা দেখেন স্যার কিন্তু সাথে সাথে চেঞ্জ হয়ে যাচ্ছে। স্যারের অ্যাডভোকেসির কারণেই কিন্তু টাইপ 1 ডায়াবেটিস বাচ্চাদের যারা ইনসুলিন না ছাড়া বেঁচে থাকতে পারবে না, সেটা কিন্তু সে কিন্তু সরকারকে কনভিন্স করে কিন্তু এটা ব্যবস্থা করতে পারছে। সেটা কোনো দেশেই তো আমাদের পাশের যে দেশগুলো আছে, নেপাল আছে, আমাদের পাশের আপনার ভুটান আছে, মালদ্বীপ আছে, এখানে যে ডায়াবেটিস কেয়ার এটাও কিন্তু স্যারের কিন্তু পরিকল্পনা কিন্তু তৈরি করা হয়েছে। কিন্তু এখন আমরা যদি বলি থাকি শুধু কি এইখানেই, আমরা বলতে যদি গ্লোবালের কথা চিন্তা করে দেখেন, আমি অলরেডি কিন্তু বলছিলাম স্যার হচ্ছে রিজনাল চেয়ার ইনস্টা ডায়াবেটিক ফেডারেশনে। স্যার কিন্তু ওটা প্রথম কিন্তু গ্লোবাল অ্যাম্বাসেডার হয়েছেন কিন্তু ডায়াবেটিক ফেডারেশনের। সেকেন্ডলি 2006 সালে কাজ শুরু, 2007 সালে কিন্তু ইউনাইটেড নেশন বলছে যে আপনার হচ্ছে ডায়াবেটিস একটা মহামারী, এবং 14ই নভেম্বরকে বিশ্ব ডায়াবেটিস দিবস হিসেবে ঘোষণা করছে। সারা পৃথিবীতে হচ্ছে না, এটা কিন্তু মেইন ম্যান কিন্তু হচ্ছিল কিন্তু পরিকল্পনাকারী কিন্তু ছিল স্যার। স্যারের তোমার হচ্ছে অ্যাডভোকেসির কারণেই বাংলাদেশ সরকার ইউএন রেজুলেশনটা কিন্তু করার জন্য ইউনাইটেড নেশন নিয়ে গেছে। তাহলে স্যারের চিন্তাভাবনা চিন্তা করতেছেন, আপনি চিন্তা করতেছেন একটা মানুষকে যখন চিন্তা করি শুধু করেছি তার কেরিয়ার সেখান থেকে নিয়ে যাওয়া, কিন্তু স্যার হচ্ছে মানে বিশ্বময় জায়গার মধ্যে গেছে। তো এই মানুষের কিন্তু মনে হচ্ছে মেন্টর করার মধ্যে বুঝতে পারতেছেন তো আপনাকে। আমরা বলতাম যে ন্যাশনাল প্রফেসর যে তিনি হয়েছেন দিতে তোমার হচ্ছে সরকার যদি না দিতেন তাহলে কিন্তু ওই পুরস্কারগুলো কিন্তু ভাবতো একসময় যে তাকে কেন দেওয়া হয়নি। তাহলে আমরা বলে থাকি যে গর্ব করে বলতে পারি যে হচ্ছে মানুষের একটা চিন্তা থাকে একটা ফোকাল জায়গা, কিন্তু স্যার কিন্তু দেশকে অতিক্রম করে কিন্তু সারা পৃথিবীতে তার যে তোমার হচ্ছে চিন্তা বাস্তবায়ন করার কথা যেটা ছিল সব জায়গায় কিন্তু স্যার নিয়ে গেছে। এবং নিঃসন্দেহে এটি আমাদের জন্য গর্বের, আমাদের প্রত্যেকটি ব্যক্তি, প্রত্যেকটি রোগী, আমাদের সমস্ত ডাক্তারদের জন্য গর্ব। শুধু না, আপনাকে আমি বলে থাকি ডায়াবেটিক সমিতি কিন্তু বাংলাদেশ সরকারের স্বাস্থ্যসেবার পরে কিন্তু প্যারালাল যদি বলি সেকেন্ড লার্জেস্ট ডায়াবেটিস কেয়ার, শুধু না এখন কিন্তু নন ডায়াবেটিস কেয়ারকে কিন্তু স্যার কিন্তু আমাদের এই কেয়ারের সাবজেক্ট নিয়ে আসছে। শুধু কি ডাক্তারদের প্রশিক্ষণ, আপনার হচ্ছে নার্সদের ট্রেনিং করা, হচ্ছে হেলথ এডুকেশন প্রোগ্রামদের জন্য তার হেলথ এডুকেটর তৈরি করা, প্যারামেডিক্সদের করা, ল্যাব টেকনিশিয়ান করা, শুধু এখানে না, সে আপনি হচ্ছে সাউথ আফ্রিকাতে তোমার হচ্ছে কতগুলো দেশগুলোতে কীভাবে ল্যাবরেটরি টেকনিক্স করে ডায়াবেটিস কেয়ারে নিয়ে যাওয়া যায়, সেখানেও কিন্তু স্যার কিন্তু এই কাজগুলো তার কিন্তু এই পরামর্শ তার উপদেশগুলো কিন্তু ওই জায়গাতেও কিন্তু সে কিন্তু প্রদান করে আসছেন কিন্তু। সো স্যার আসলে কোনো বাউন্ডারির মধ্যে না, স্যার হচ্ছে আসলে সারা পৃথিবী তোমার ছেলের জন্যই তোমার একদমই তাই, তার এবং এই বাংলাদেশকে career উনি থেকে রিপ্রেজেন্ট করছে বিশ্ব দরবারে, এটি আমাদের জন্য গর্বের। আপনাকে ধন্যবাদ স্যার। যেমনটি বলছিল ডাক্তার বিশ্বজিৎ ভৌমিক স্যার, উনি তো আপনার মেন্টি। আচ্ছা, আপনার তো অসংখ্য মেন্টি রয়েছে, আপনি একজন শিক্ষক, তো এত মেন্টির মাঝে ডাক্তার বিশ্বজিৎ স্যার কেন আজ আপনার পাশে? প্রথম কথা আমি বলবো যে বিষয় যা বললো আমি শুনতেছিলাম, তো ও অনেক বাড়িয়ে বলছে, বুঝলাম সেটা হয় ছাত্র পুত্র তার অভিভাবক বা তার মেন্টর সম্বন্ধে সবসময় বাড়িয়েই বলে, কাজে সব কথা বিশ্বাস করেন এটা। এখন বর্তমানে আমরা যে কাজ করছি, আমার বয়সে যে কাজ করছি, সে তার মতো ছাত্র না থাকলে সেই কাজটা করা সম্ভব হতো না। তো কাজেই সে বহু দিন থেকেই তো আমরা একসাথে কাজ করছি, কাজে তাই সে আজকে পাশে আছে। তো এখানে একটা কথা আমি বলবো, খুব পুরানো কথা, সেটা আমার এক ওস্তাদ বলে গেছেন যে ছাত্র পুত্রের সাথে কখনো জয়ী হইতে পারিবে না, নিশ্চয়ই, কিন্তু পরাজয়ই আনন্দ। তা আমি সত্যি মনে করি যে পাবলিক হেলথে বিশ্বজিতের যে জ্ঞান, এক্সপার্টাইজ, সেটা গর্ব করার মতো। তার ফলে আমরা অনেক নতুন কাজ করতে পারছি, নতুন প্রজেক্ট নিতে পারছি।
যে বাংলাদেশে গ্লোবাল হেলথ, যেটা আগে পাবলিক হেলথ বলতো, যে নামটা বড় এক এক সময় এক এক রকম হয়েছে, বর্তমানে সাধারণত সেন্টার ফর গ্লোবাল হেলথই বলে। তো সে এটার পরিকল্পনাকারী সে, আমি সাহায্য করেছি মাত্র তাই। এবং মানে আমরা বলি ছাত্র বা মেন্টর, আসলে কলিগ আমরা, তাই না, কলিগ। এবং সত্যি বলতে মাস্টার যদি হয়, তো এটা প্রপার মাস্টার আমি মনে করি সে যতখানি ছাত্রকে গাইড করে, তার সে নিজেই বেশ শেখে তার মাধ্যমে, তাই না। তাদের ব্রেন ইয়াং আছে, তাদের হাতে সময় আছে, আমরা তো বিভিন্ন কাজে ইনভলভ হয়ে গেছি, তা অত সময় দিতে পারি না। তো সুতরাং তাদের মাধ্যমে তো আমরা নিজেদের আপ টু ডেট রাখি। এটা খুবই আমি মনে করি খুব একটা উল্লেখযোগ্য কনসেপ্ট, যে মাস্টাররা ছাত্রদের মাধ্যমে নিজেদের আপ টু ডেট রাখবে। চমৎকার বলেছেন স্যার, এবং নিঃসন্দেহে আপনার এই কথার মাধ্যমে এতটুকুই বোঝা যায় যে আপনি কতটা উদার এবং বিশালতার পরিচয় বহন করছেন। না না, আমি সেও দেখি না, এটাই হওয়া উচিত। এটা হওয়াটা বিশালতার ব্যাপার নয়। যে করে না সে প্রপার মাস্টার নয়। প্রপার মাস্টার হলে সে ছাত্রদের শিখাবে, তার চেয়ে বেশি তার কাছে শিখে, কারণ তার ইয়ং ব্রেন, তারা তো ফোকাসড এটার আছে। আমাদের তো বিভিন্ন কারণে সমাজের বিভিন্ন কাজে জড়িত হয়ে যেতে হয় আমাদের বয়সে আসলে। যে অল্প বয়সীদের ডায়াবেটিস কি কারণে হচ্ছে এবং এই বিষয়ে কিভাবে সমাধান করা যায়, আমরা স্যার একটা সময় পর্যন্ত কিন্তু লক্ষ্য করতাম কেবলমাত্র বয়োজ্যেষ্ঠরাই ডায়াবেটিস রোগে আক্রান্ত হচ্ছে, কিন্তু সময়ের সাথে সাথে সেটা এখন পরিবর্তন হয়েছে। আমরা এখন খেয়াল করছি যে অল্প বয়সীরাও অনেক বেশি একদম মহামারীর মতো ছড়িয়ে পড়েছে ডায়াবেটিস। তো বাংলাদেশ ডায়াবেটিক সমিতি এই বিষয়টি নিয়ে কি কোনো কাজ করছে, কোনো পরিসংখ্যান বেরিয়েছে যে কি কারণে এত অল্প বয়সী ব্যক্তিরা ডায়াবেটিস রোগটিতে ভুগছে? প্রথমে কথাটা বলি যে অল্প বয়সীতে যদি ডায়াবেটিসের কথা আমরা বলি, এখানে আসলে কিন্তু দুই ধরনের কিন্তু ডায়াবেটিসের কথা আমরা বলতে পারি। একটা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিসের কথা বলতে পারি, যেখানে একদমই ইনসুলিন লাগবে, ইনসুলিন নির্ভরশীল একটা ছিল। আর একটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস, যেটা একদমই খুবই মানে ছিল সাম্প্রতিককালে বাংলাদেশে দেখা যাচ্ছে এর ট্রেন্ডটা বাড়তেছে। আমরা যদি হিসাব করে দেখি টাইপ 1 ডায়াবেটিস এখন পর্যন্ত আমাদের কম। সেখানে আপনার হচ্ছে লাস্ট যে ডায়াবেটিস সমিতির যে বিভিন্ন সেন্টারগুলোতে যে রেজিস্ট্রি আছে, সেই রেজিস্ট্রিতে 10,000-এর মতন আমাদের হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস আছে। কিন্তু এখানে একটা কথা বলে রাখি, আজকে আমি মেন্টরের কথা যা বলতেছি, সরকার কিন্তু রিসেন্টলি 2 বছর থেকে কিন্তু টাইপ 1 ডায়াবেটিসদেরকে কিন্তু দিচ্ছে, কিন্তু স্যারের ইনিশিয়েটিভে কিন্তু আমরা এমন একটা দেশ, দরিদ্র দেশ হলে পরে আমি বলতে পারি অন্যতম একটা দেশ, যারা আমরা 2003 সাল থেকে কিন্তু 2টা প্রোগ্রামের মাধ্যমে এদেরকে সবাইকে কিন্তু ফ্রি ইনসুলিন আপনার দেওয়া আছে, এবং সিডিআইসি নামে একটা প্রোগ্রাম আছে আমাদের, তার মাধ্যমে কিন্তু এই প্রোগ্রামের মাধ্যমে সবাইকে ফ্রি ইনসুলিন এবং ল্যাব টেস্টও কিন্তু ব্যবস্থা করে দেওয়া হয়। আচ্ছা, এবং শুধু না, এই বাচ্চাগুলো যখন 25 বছর পর্যন্ত এদের কিন্তু ফ্রি ইনসুলিন দেওয়া হয়, এবং 25 বছরের পরে তারা জন্য নিজেদেরকে কি করে নিজেদের টাকা দিয়ে কিন্তু তারা যদি কিনতে পারে, তার জন্য কিন্তু আমাদের একটা ভোকেশনাল ইনস্টিটিউট আছে। সেখানে আমাদের 14 থেকে 15টা ছেলের বিভিন্ন প্রোগ্রাম আছে, সেখানে তাদের কিন্তু ট্রেনিং দেওয়া হয়, বিশেষ করে যারা দরিদ্র বা মধ্য ইয়াতে, যাদের বড় লোক না, তাদেরকে কিন্তু ট্রেনিং দিয়ে তাদেরকে কিন্তু বিভিন্ন জায়গাতে চাকরি কিন্তু করে সুযোগ দেওয়ার জন্য তারা তাদের ইনকাম দিয়ে কিন্তু এই জিনিসটা করতে পারে। দিস ইজ দ্য কিন্তু ডিফারেন্স। কিন্তু আপনি কেন প্রথমেই আমরা বলতেছিলাম কেন তোমার হচ্ছে চুজ করবেন আপনি মেন্টর হিসেবে স্যারকে, এটা হচ্ছে স্যারের ইনোভেশনের জায়গাগুলো। কিন্তু আমাদের এখন আসি আমরা টাইপ 2 ক্ষেত্রে, বাংলাদেশ সরকারের আপনার হচ্ছে আমরা বলি নন কমিউনিটি ডিজিজ প্রোগ্রামের ছেলে GHS-এর, যেটা বলে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে বাংলাদেশ ডায়াবেটিস সমিতি যৌথভাবে আমরা কিন্তু প্রথম আপনার হচ্ছে সমীক্ষা করছি। আমরা এটা 8টা বিভাগের আমরা 16টা তোমার ছিল জায়গাতে, শহর এবং গ্রাম মিলে জায়গাতে আমরা অলমোস্ট আপনার ছিল 25,000-এর মতন আপনার 2500 বাচ্চার উপরে আমরা করছি, এখানে 15 থেকে 25 বছর বয়সীদের মধ্যে। সেখানে আমরা দেখছি কিন্তু ডায়াবেটিস কিন্তু মানে খুবই দ্রুত বাড়তেছে, কিন্তু তার মধ্যে এখানে আমরা দেখছি 7.4%, আমরা যদি বলতে, এবং আমরা দেখছি 15 থেকে 19 বছরের মধ্যে ছিল 4.4%। আচ্ছা, মানে 25 বছরের একটা বড় ধরনের একটা জাম্প দিচ্ছে কিন্তু। একদমই। এবং আমরা এখানে হিসাব করে দেখছি শুধুমাত্র ডায়াবেটিস না, এখানে প্রেশার হচ্ছে উচ্চ রক্তচাপও কিন্তু 14% মতো। বিশাল কিন্তু বড় একটা মেস অ্যালার্মিং পরিসংখ্যান। জায়গাটা ছিল, মোস্ট অ্যালার্মিং যে কথা বলতে, সেখানে ছিল আপনার হচ্ছে স্থূলতা,
বা ওবেসিটি, সেটা কিন্তু অ্যারাউন্ড কিন্তু 26%। তো এইটাই কিন্তু মেইন কিন্তু আপনি যেগুলো ফ্যাক্টর আমরা যেটা বলে থাকি। কিন্তু যেখানে কাজ করতে যে আমরা একটা জিনিস দেখলাম, বিহেভিয়ারাল চেঞ্জটা কিন্তু খুবই চেঞ্জ হয়ে গেছে। মানুষ তো হচ্ছে গ্যাজেট তো হচ্ছে নির্ভর হয়ে গেছে। শুধু শহর না, গ্রামেও কিন্তু একই জিনিস দেখছি। ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে না, অনেক সময় ধরে তারা তোমার হচ্ছে গ্যাজেটের মধ্যে বসে আছে। মাঠ আছে, পুকুর আছে, নদী আছে, কিন্তু সেই অভ্যাসটা চেঞ্জ হয়ে গেছে। কিন্তু খাদ্যাভ্যাস চেঞ্জ হয়ে গেছে, জাঙ্ক ফুডের মধ্যে আসক্ত হয়ে যাচ্ছে। আর একটা দেখা গেছে কি, এই কোভিড পরবর্তী সময়ে তো আমরা কাজটা করছিলাম, তাদের কিন্তু স্লিপিং প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে। এই প্রত্যেকটা জিনিস যারা হচ্ছে খুব কম ঘুমাচ্ছে, তাদের মধ্যে আমরা দেখছি যে তোমার ছেলে ওজন বেড়ে যাচ্ছে, তাদের মধ্যে ডায়াবেটিস, তাদের মধ্যে প্রেশার বাড়তেছে। কিন্তু তাই সমষ্টিগতভাবে যদি আমি বলে থাকি, তার বলবো যে আসলে কিন্তু এই কম বয়সী বা অল্প বয়সীদের মধ্যে কিন্তু ডায়াবেটিস এবং তার সঙ্গে সঙ্গে যে রিস্ক ফ্যাক্টরগুলো আমরা বলে থাকি, যেমন ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমে যাওয়া, স্লিপ প্যাটার্ন চেঞ্জ হয়ে যাওয়া, ডায়েট চেঞ্জ হয়ে যাওয়া, ওবেসিটি বেড়ে যাওয়া, উচ্চ রক্ত বেড়ে যাওয়া, প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের এই জনগোষ্ঠীর মধ্যে বেড়ে যাচ্ছে। কিন্তু এটা যদি হয়ে থাকে, আপনি চিন্তা করতে পারছেন, এখনই আমরা 10 জনে একজনের কথা আমরা বলতেছি সরকারের পরিসংখ্যান অনুযায়ী, আমাদের ডায়াবেটিস সমিতির পরিসংখ্যান আমরা বলতেছি 5 জনে একজনের ডায়াবেটিস ওভারঅল যদি বলে থাকি। তাহলে এই ইয়াং গ্রুপটাও যদি এর সাথে যোগ হয়ে যায়, তাহলে সামনের দিনগুলোতে কিন্তু আমাদের মতো একটা ছিল উন্নয়নশীল দেশের স্বাস্থ্য খাতের জন্য কিন্তু একটা ভয়াবহ অবস্থা অপেক্ষা করতেছে। তো এই যে একটি পরিসংখ্যানের কথা স্যার আমরা জানলাম, একদম মহামারীর মতো করে প্রায় প্রত্যেকটা ঘরে ঘরে এবং তরুণদের মাঝে এটি ছড়িয়ে পড়েছে। আমরা কি করে নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারি? সতর্কতার জায়গা কোথায় এখানে? আমার মনে হয় কয়েকটা জিনিস জোর দিয়ে বলা দরকার। একটা হলো, যেটা বিশ্বজিৎ বললাম, যে টাইপ 1 ডায়াবেটিস, সেটা তো অল্প বয়সী হয় সাধারণত, বেশি বয়সে হতে পারে কিন্তু অল্প বয়সী হয়, এবং সেটা তাদের ইনসুলিন লাগবেই, বেঁচে থাকতে গেলে ইনসুলিন লাগবেই, কারণ হরমোন সব কিন্তু বেঁচে থাকার জন্য অপরিহার্য নয়। বোঝাবার জন্য আমি বলছি যে আমরা আগে যখন বলদ দিয়ে চাষ করতাম না, সার দিয়ে তো চাষ করা যায় না, তো বলদ তো মানে তারা তো ক্যাস্ট্রেটেড, তো তাদের টেস্টোস্টেরন নাই, তাতে তো গরুটা মরে যায় না। তার মানে টেস্টোস্টেরন বেঁচে থাকার জন্য অপরিহার্য নয়, কিন্তু স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য অপরিহার্য। কিন্তু ইনসুলিন একটা হরমোন, ওটা বেঁচে থাকার জন্যই অপরিহার্য, না থাকলে সে বাঁচবে না, ইনসুলিন দিতেই হবে তাকে, আর কোনো নাই। তাহলে ইনসুলিনটা তার জন্য বার্থ রাইট, হিউম্যান রাইট ইস্যু, বুঝলেন না? সেটা বাংলাদেশে আমরা সক্ষম হয়েছিলাম সরকারকে বোঝাতে যে টাইপ 1 ডায়াবেটিস যাতে সবাই ইনসুলিন পায়, এবার এটা হিসাবে বাংলাদেশ প্রশংসিত হয়েছে পৃথিবীতে। উন্নত বিশ্বে তো পাই, তাই না? ওখানে তো আছেই মানে আমাদের উন্নয়নশীল দেশে বলতে গেলে বাংলাদেশই প্রথম। এই একটা করা দরকার যে এটা একটা হিউম্যান রাইট ইস্যু। দ্বিতীয় আর একটা কথা বলেছি, আমি একটু এমফাসাইজ করছি যে টাইপ 2 ডায়াবেটিস শুরুতে ইনসুলিন ডিপেন্ডেন্ট নয়, সেটা তো বেশি বয়সে হয়, কিন্তু এটা অল্প বয়সে হতে শুরু করছে, বয়স কমে যাচ্ছে, কম বয়সে হতে কারণ বহুবিধ কারণ। তো প্রধান কারণ হলো মুটিয়ে যাচ্ছে। আমরা তো পরিসংখ্যান নিয়ে দেখছি, ঢাকাতে ওর নাম হলো প্রায় 50% স্কুলে যায় বাচ্চারা ওজন আধিক্যতে ভুগছে। তো এটা কিন্তু আমাদের একটা কনসেপচুয়ালও একটা মিস্টেক। এই যে আগে বলতো গ্লাক্সো বেবি, যে নাদুস নুদুস হলে মনে হয় ভালো স্বাস্থ্য, যে নাদুস নুদুস মানে ভালো স্বাস্থ্য নয়। আর যেটা ডায়েটের কথা বললো, যে ওর নাম হলো উঠতি বয়সের ছেলেমেয়েরা ফাস্ট ফুডে অভ্যস্ত হয়ে যাচ্ছে, ওটাকে ভালো মনে করে খাচ্ছে, এবং ফাস্ট ফুড মানে পিৎজা বার্গার না, শুধু এই যে তেলে ভাজা পিঠা রাস্তায় পাওয়া যায়, তাই না, সেটা ওটাও ফাস্ট ফুড। তো এবং ওইটা খেতে অভ্যস্ত হয়ে যাচ্ছে, ওটাকে ভালো খাবার মনে করে খাচ্ছে। উন্নত বিশ্বে কিন্তু কোমলমতি বাচ্চাদের স্কুলের পাশে ফাস্ট ফুড অ্যাডভার্টাইজ করতেই অ্যালাউড না। আর এখন ঢাকাতে আপনি ঘুরে দেখেন যে ফাস্টফুড অ্যাডভার্টাইজমেন্টটা স্কুলের পাশেই বেশি, রেগুলেশনস আনে নাই যে এটা অ্যালাউড হবে না। আর একটা হলো যে আমি প্র্যাকটিক্যাল পয়েন্টে আসছি, আর একটা হলো যে এটা ঘনবসতিপূর্ণ দেশ, আমি চাইলেও তো প্রত্যেক স্কুলের ফুটবল মাঠ দিতে পারবো না ঢাকা শহরে, তাই না? কিন্তু ওকে সুস্থভাবে বেঁচে থাকতে খালি কম্পিউটার নিয়ে খেললেই হবে না, তাকে
কায়িক পরিশ্রমযুক্ত খেলাও লাগবে সুস্থ করে বড় হওয়ার। তো একটা স্কুলে যদি একটা মাঠ না থাকে, কয়েকটা স্কুল মিলে করলেও করতে হবে, এবং ওইটা অভিভাবকদের এবং বাচ্চাকে শুরু থেকে বোঝাতে হবে তুমি সুস্থ স্বাভাবিক স্বাস্থ্য নিয়ে বেড়ে উঠতে গেলে তোমাকে আউটডোর খেলাধুলাও ঠিক রাখতে হবে, কম্পিউটার নিয়ে খেললেই চলবে না, বুঝলেন না? তো এই জন্য আমরা মনে করি যে মানুষকে সচেতন করা এটা আমাদের জাতীয় কর্তব্য, নৈতিক কর্তব্য, আমি মনে করি ধর্মীয় কর্তব্য। নিশ্চয়ই স্যার, চমৎকারভাবে বলেছেন। দুজনকে আন্তরিক ধন্যবাদ। আমরা আলোচনার একদম শেষ প্রান্তে। প্রিয় দর্শক, আমাদের এই আলোচনার মাধ্যমে আমরা এতটুকু বুঝলাম যে ডায়াবেটিসকে অল্প বয়সে নিয়ন্ত্রণ করতে হলে জীবনযাত্রায় পরিবর্তন আনার বিকল্প কিছু নেই। আসুন আমরা কায়িক পরিশ্রমে অভ্যস্ত হই এবং নিজের ওজনটিকে নিয়ন্ত্রণে রাখি। এতক্ষণ সাথে থেকে আমাদের আয়োজন দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।